বিশ্ব পরিবেশের বর্তমান অবস্থা প্রেক্ষিত বাংলাদেশ, আমাদের বাংলাদেশ। এই অনুষ্ঠানটির উপস্থিত আমাদের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় এমপি, মন্ত্রী, বন ও পরিবেশ জলবায়ু মন্ত্রণালয় মাননীয় মন্ত্রী আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। সাথে আমাদের সাথে বিশেষ অতিথিবৃন্দ আছেন জনাব মাননীয় বিচারপতি অবসরপ্রাপ্ত মইনুল ইসলাম চৌধুরী, চেয়ারম্যান বাংলাদেশ জাতীয় মানবাধিকার কমিশন, মোহাম্মদ আমির হোসেন চৌধুরী, প্রধান বন সংরক্ষক বাংলাদেশ বন অধিদপ্তর, ডাক্তার মোহাম্মদ লুৎফুর রহমান, মহাপরিচালক বাংলাদেশ পরিবেশ অধিদপ্তর। আমাদের মাঝে উপস্থিত আমার পরিবেশ উন্নয়ন সংস্থার দীর্ঘদিনে যারা আমার সাথে রয়েছেন, সকলের নাম এই মুহূর্তে আমি বলতে পারছি না। আপনারা সহ আমার উপস্থিত সকল সদস্যবৃন্দ, সুধী সমাজ, সাংবাদিক বৃন্দ, আপনাদের সকলকে আমার সালাম, আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের বক্তব্য যারা বিশেষ অতিথি হয়ে এসেছেন তারা অবশ্যই বক্তব্য রাখবেন, তাদের মূল্যবান বক্তব্য আমরা শুনবো। কিন্তু আমাদের মাননীয় মন্ত্রী সাহেব অনেক ব্যস্ততা সত্ত্বেও, এবং আজকে সবসময় যেটা হয় 3টা থেকে পার্লামেন্ট হয়, আজকে 11টা থেকে পার্লামেন্ট শুরু হয়েছে, সুতরাং ওনাকে পার্লামেন্টে অংশগ্রহণ করতে হবে। উনি আমাদের মাঝে সময় দিয়েছেন, এটার জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। তো আমাদের ওনাকে ছেড়ে দিতে হবে। তো আমি আমার স্বাগত বক্তব্যে খুব অল্প সময়ের মধ্যে আমি এইটুকু হলেই হবে। আমি কাভার পাওয়ার দরকার নাই, আমার সংগঠনটা কাভার প্যাকেজ পেলেই হবে। আমি এই মুহূর্তে আমি একটা স্বাগত বক্তব্য রাখতে চাচ্ছিলাম বড় করে, বাট আমি খুব শর্ট করেই বলবো। আমাদের আজকের বিষয়বস্তু একটু সবাই বুঝে গেছেন যে আমরা 4 জুন বিশ্ব পরিবেশ দিবস ছিল, সেই সময় থেকে আমরা উদ্যোগ নিচ্ছিলাম যে আমরা একটা সেমিনার আয়োজন করব, যেখানে আলোচনা, সুচিন্তিত মতামত এবং আমরা অংশগ্রহণটা পাবো সবার। তো আমরা আজকে পেয়েছি এবং আমরা এখানে আয়োজন করেছি। আমাদের মূল বক্তব্য হচ্ছে পরিবেশকে কেন্দ্র করে। আপনারা সকলেই জানেন যে দীর্ঘদিন একটা অগণতান্ত্রিক পরিবেশের পরে গণতন্ত্র ফিরে এসেছে। একটি শক্তিশালী, একটি নির্ভেজাল এবং নির্বাচনের মাধ্যম দিয়ে আমাদের একটি সরকার গঠিত হয়েছে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সকল বিষয় নিয়ে যেমন ভাবে গভীরভাবে চিন্তা করছেন এবং উনি বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছেন, সবগুলি প্রশংসনীয়। তার মধ্যে উনি যেটা বিশেষভাবে আমার দৃষ্টি আকর্ষণ করেছে সকলেরই, সেটা উনি বাংলাদেশকে নিয়ে ভাবছেন, বাংলাদেশের পরিবেশকে নিয়ে ভাবছেন, বাসযোগ্য একটি দেশ গড়ে তোলার জন্য উনি বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছেন। আপনারা জানেন উনি বৃক্ষরোপণের জন্য সবচেয়ে প্রথমেই উনি কিন্তু ঘোষণা দিয়েছেন। দ্বিতীয় ঘোষণা, উনি খাল কেটে আমাদের পরিবেশকে বাসযোগ্য করার জন্য, আমাদের নদীর নাব্যতা ফিরিয়ে আনা, নগরায়নের যে বিশৃঙ্খলা, এগুলো দূর করার জন্য উনি খাল খনন প্রজেক্টের উদ্বোধনও করে ফেলেছেন। এরপরে উনি সোলার সিস্টেমের জন্য উনি সবাইকে উৎসাহিত করছেন, যাতে আমাদের গ্রামে, শিল্পাঞ্চলগুলোতে বিদ্যুতের জন্য যেন কোনো কলকারখানা বন্ধ না থাকে, কলকারখানার জন্য ক্ষতিগ্রস্ত না হয়, সেই কারণেই উনি সেই বিষয়ে জোর দিচ্ছেন। এরপর চতুর্থত, উনি যে বিষয়ে আরো জোর দিচ্ছেন, বিশেষ করে বড় বড় শহর এবং নগরে, সেটা হচ্ছে উনি চাচ্ছেন যে শব্দ দূষণ, বায়ু দূষণের জন্য গাড়ি, আমাদের যে সমস্ত শহরে চলাফেরা করে গাড়ি বলেন, ট্রাক বলেন এবং বাস বলেন, সেগুলোকে ইলেকট্রিক করার জন্য উনি ভাবছেন। এবং আমরা বিশ্বাস করি প্রধানমন্ত্রী যেসব ভাবছেন সেগুলো কার্যকরী
অবশ্যই হবে, এবং সেই কার্যকরী ভূমিকা রাখতে আমাদের মতো সংগঠনগুলো আমরা আমাদের আপ্রাণ চেষ্টা চালিয়ে যাব এই কর্মসূচিগুলিকে সফল করার জন্য। আমরা যেহেতু পরিবেশ নিয়ে কাজ করি, আমি একটু ভূমিকা দিই। আমরা 2001 সাল থেকে পরিবেশ উন্নয়ন সংস্থা আমরা কাজ করে যাচ্ছি। আমরা 2001 থেকে 2007 সাল পর্যন্ত আমরা বহু কাজ করেছি। এরপর এই ফ্যাসিস্ট সরকার আসার পরে আমাদের অনেক কার্যক্রমে বাধাগ্রস্ত হয়েছে, আমাদের নামে অনেক ঝামেলাও হয়েছে, আমরা অনেকে ঘর বাড়িতে থাকতে পারিনি, কিছুটা কাজের ব্যাঘাত ঘটেছে। তারপরে কিন্তু আমরা কাজ করে দিয়েছি এবং এখন পর্যন্ত আমাদের সংগঠন চলছে, এবং আমরা আগামী দিনে বৃহত্তর পরিসরে আমরা আরো কিছু কাজ করার জন্য আমাদের সরকারের যে সমস্ত মূল লক্ষ্যগুলো আছে, বিশেষ করে পরিবেশের ক্ষেত্রে, সেগুলোকে বাস্তবায়নের জন্য আমরা চেষ্টা করে যাব। আমরা আজকে এটাই প্রতিজ্ঞা করতে চাই। আর আপনারা জানেন, পরিবেশ বিষয়ে আজকাল শুধু শহরে নয়, আমার মনে হয় গ্রাম অঞ্চলেও মানুষ অনেক সচেতন। আমাদের পরিবেশের কারণে বড় বড় শহরগুলোতে মূল যে সমস্যাগুলো হয়, শব্দ দূষণ, বায়ু দূষণ, নদী দূষণ, আবার জলবায়ু পরিবর্তন, কার্বন ডাইঅক্সাইডের যে প্রভাব, এবং আমাদের যে জনসংখ্যার আধিক্য। কারণ আমরা বাংলাদেশ একটা ঘনবসতিপূর্ণ দেশ, সুতরাং এখানে আমরা যদি একটা বাসযোগ্য শহর বা দেশ করে তুলতে না পারি, তাহলে তো আমাদের সবকিছুই আসলে ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে। তো বাসযোগ্য দেশ এবং শহর করার জন্য যে পরিকল্পনা, সেই পরিকল্পনার মহানায়ক হবেন আমাদের আজকের অতিথি, আমাদের পরিবেশ মন্ত্রী, আমাদের অনেক প্রিয়, আমারও অনেক প্রিয় মিঠু ভাই, আব্দুল আওয়াল মিঠু সাহেব, মাননীয় মন্ত্রী। উনি ওনার মূল্যবান বক্তব্যে নিশ্চয়ই নির্দেশনা দিবেন, এবং আমরা সেভাবেই কাজ করব, এবং আমরা ওনার সঙ্গী হতে চাই, সাথী হতে চাই, কাজের ক্ষেত্রে ওনার সহযোগী হতে চাই। এই আশা পোষণ করে আমাদের অনেক সমস্যা, আমরা সেই সমস্যাগুলো একদিনে পারবো না শেষ করতে, আর উদ্যোগটাই হলো বড় কথা। আমাদের প্রধানমন্ত্রী উদ্যোগ নিয়েছেন এই শহরকে, এই নগরকে, এই দেশকে একটা উন্নত মাত্রায় নিয়ে যাওয়ার জন্য। আমরা নিজেরা যেমন সচেতন হবো, আমরা অপরকেও সচেতন করবো। অর্থাৎ জনগণের অংশগ্রহণ এবং সচেতনতা ছাড়া কোনো পরিবর্তনই সম্ভব নয়। সেটার দিকে লক্ষ্য রেখে গণসচেতনতা সৃষ্টির জন্য আমাদেরকে অনেক ক্যারিকুলাম কার্যক্রম করতে হবে, এবং সেভাবে আমাদেরকে পরিকল্পনা করে এগিয়ে যেতে হবে। আমাদের মাননীয় মন্ত্রী, আমি বিশ্বাস করি আজকে উনি আমাদের মধ্যে এসেছেন, উনি আমাদের দিক নির্দেশনা দিবেন, এবং আমরা সেই পথে এগিয়ে যাব। পরিবেশ উন্নয়ন সংস্থা অঙ্গীকার করছে যে বর্তমান সরকারের সকল কার্যক্রম পরিবেশের উপরে সেখানে সহযোগী সংগঠন হিসেবে কাজ করবে। ধন্যবাদ সকল অতিথিকে, সকল সুবিন্দুকে, সকল সাংবাদিকদেরকে। আবার আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ। বাসযোগ্য করে তুলবে আমাদের এই দেশকে, এই আশা এবং প্রত্যাশা নিয়ে আমাদের মাননীয় সভাপতি অধ্যাপিকা সৈয়দা ফাতেমা সালাম স্বনির্বন্ধ অনুরোধ এবং তার প্রতি কৃতজ্ঞ থাকবেন জনাব আব্দুল আওয়াল মিঠু এবারে বক্তব্য রাখবেন। ক্লিন সিটি, গ্রিন সিটি, পরিবেশ বান্ধব সরকার এবং আমাদের বৈশ্বিক বিপর্যয়ের অবমুক্তীকরণ জনাব আব্দুল আওয়াল মিঠু এমপি, মাননীয় মন্ত্রী, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। এবারে বক্তব্য রাখবেন জনাব আব্দুল আওয়াল মিঠু। লাগাই তো লাগা বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি একটা সুনির্দিষ্ট বক্তব্য দেওয়ার আগে
কয়েকটা কথা শুধু বলতে চাই। ফর্মেল বক্তৃতাটা একটু পরে বলবো। আমাদের সবাইকে আমি সালাম এবং শুভেচ্ছা দিচ্ছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশের যদি আমি পরিবেশ নিয়ে কথা বলতে, অ্যাকচুয়ালি যদি সময়টা থাকতো আমি আপনাদের অনেকের কথা শুনতাম, কিন্তু গতকাল রাত্রে আমাদের সংসদের ছুটি দিয়েছে 9:30টায়, আবার বলছে আজকে 11টার সময় শুরু। আমাদের একটা বাজেট সেশন চলছে, তাতে করে আমাদের থাকাটা অনেকটা বাঞ্ছনীয়। সেজন্য আমাকে এখান থেকে ডাইরেক্ট পার্লামেন্টে চলে যেতে হবে। এই জন্য আমি অনেকক্ষণ থাকতে পারছি না, আপনাদের কথাও হয়তো শুনতে পারবো না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আপনারা 2-1 দিন আগে হয়তো খবরের কাগজে পড়েছেন যে উনি যখন চায়নাতে গেছে তখন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মিটিংয়ে ওনার মূল বক্তব্য ছিল পরিবেশ নিয়ে। আর উনি বাংলাদেশে কোথায় কে গাছ লাগাচ্ছে, কোথায় কে বাড়ির সামনে ফুল লাগাচ্ছে, এগুলিও আমার থেকে বেশি জানে। অতএব আমার কাছে মনে হচ্ছে মাঝে মাঝে যে এই মন্ত্রিত্বটা বোধ আমার জন্য আমি যোগ্য না। কারণ প্রতিনিয়তই একটা উদাহরণ শুধু দিচ্ছি, গত পরশু উনি আমাকে একটা মেসেজ পাঠাচ্ছে, কুড়িগ্রামে একটা সরকারি স্কুলের দপ্তরে প্রতি বছর 1000 গাছ রোপণ করে এবং সবাই তাকে খুব পছন্দ করে। তো আমি সাথে সাথে আমাদের সিসিএফ সাহেবকে জানাইলাম, উনি আবার লোক পাঠাইছে, কথাটা একদমই সত্যি। তো মূল বক্তব্য যেটা সেটা হলো যে উনি পরিবেশ, বাংলাদেশের পরিবেশ রক্ষা তো আছেই, পরিবেশ উন্নয়নে উনি কিন্তু প্রতিনিয়তই ওনার চিন্তার ভিতরে আছে। এখন বাংলাদেশের বর্তমান যে পরিবেশ, সেটা আপনাদেরকে আমার বলতে হবে না, আপনারা সবাই জানেন। আপনি শব্দ দূষণ বলেন, বায়ু দূষণ বলেন, পানি দূষণ বলেন, সমুদ্র দূষণ বলেন, আমরা সব কিছুতেই অনেক পিছিয়ে আছি, মানে অনেক বেশি। আমাদের নদীগুলোর অবস্থা আপনারা আমার থেকে বেশি দেখেন। আমাদের তো মূল কাজ হলো এই পরিবেশ দূষণ থেকে বাংলাদেশের আবহাওয়াকে মুক্ত রাখা। বাট এটা আবার এটা আরেকটা সাইড আছে। একটা ছোট্ট দেশ, 1,47,000 স্কোয়ার কিলোমিটার। যদিও এটা সম্বন্ধে আমার সন্দেহ, আমার মনে একটু বড় হয়েছে দেশ, কারণ আমাদের অনেক দ্বীপ টিপ এখন উঠছে, এগুলি হিসাবে আনছে কিনা আমার সন্দেহ আছে। এই 147,000 স্কোয়ার কিলোমিটার দেশে আমরা কেউ বলে 160 কোটি, কেউ বলে 170, মাঝে মাঝে পেপারে 180 কোটিও দেখি। বাট এই ঢাকা শহরে আমরা প্রতি স্কোয়ার কিলোমিটারে আমাদের জনসংখ্যা হইল 44 থেকে 45,000। এটা মানে পৃথিবীর অন্য দেশের তুলনায় মনে হবে অবাস্তব। এছাড়াও এটা হলো যারা থাকে এখানে, এই ছাড়াও এছাড়াও বাংলাদেশের যে সরকারি কার্যক্রম এতই ঢাকা কেন্দ্রিক যে একটা প্রাইমারি স্কুলে কোনো সমস্যা হলেও কিন্তু আপনাকে ঢাকা আসতো। তো আরো কত লক্ষ লোক যে প্রতিদিন ঢাকা আসে এবং ঢাকা থেকে যায়, এটার হিসাব তো আমার কাছে নাই।
এখন তাহলে আমরা চাইলেই কিন্তু পরিবেশ ভালো হবে না, একমাত্র এটা ভালো হবে যদি আমরা সবাই এটাতে পার্টিসিপেট করি এবং এই ধরনের সংস্থা যেগুলি এখন পরিবেশ উন্নয়নে কাজ করতেছে ওনারা যদি অ্যাক্টিভলি সাপোর্ট করে তাহলে কিন্তু ইনশাল্লাহ আমরা মনে করি ভবিষ্যতে আমরা বিভিন্ন ধরনের পরিবেশ দূষণ থেকে আমাদের সমাজ এবং দেশকে আরো ভালোর দিকে নিয়ে যেতে পারব। একটা উদাহরণ দিলে মনে হয় ভালো, ধরেন ইটভাটা। গ্রামের মধ্যে কিন্তু সবচেয়ে সমস্যা পরিবেশ দূষণের জন্য ইটভাটা। আমরা শুধু পরিবেশ দূষণ করি, কিন্তু আসল সমস্যা হলো আমাদের মাটি দূষণ। এই ইটভাটা গুলা তো মাটি ছাড়া ইট বানাতে পারে না। এখন ধরেন আমরা পরিবেশ ভালো করার জন্য কালকে সব ইটভাটা বন্ধ করে দিলাম, আইনও আছে, কিন্তু আইনও বলা আছে যে 2025 যে আইন বানানো হয়েছে যে 2025 সনে ইটভাটা আস্তে আস্তে বন্ধ করবে। আমার প্রশ্নটা হইল যে তাহলে ইট যদি আপনার না থাকে তো আমরা কি সারা জীবন শ্রমের করে থাকবো? আমরা কি টিনের করে থাকবো? তাহলে আমাদেরকে আরো একটু অ্যাক্টিভ হইতে হইব, মানে ক্রিয়েটিভ হইতে হইব। সেটা হলো তার ইটের পরিবর্তে আমরা কি করতে পারি। টার্কিতে গেলাম, সেখানে তো ইট নাই, সেখানে হলো ব্লক। এখন ব্লক যদি আপনি বানাইতে যান লাগে পাথর, কিন্তু আমাদের তো পাথর নেই। অতএব একটা হলো ধরেন অল্টারনেট ইটভাটা আছে আজকাল যেগুলো মোর অটোমেটিক, সেখানে দূষণ কম। কিন্তু আমি মনে করি ইট প্রস্তুতকালে যেটা সবচেয়ে খারাপ করতে সেটা হলো আমাদের কৃষি জমির উর্বরতা কমিয়ে দিচ্ছে। কারণ আপনার কৃষি জমির যে অর্গানিক ম্যাটেরিয়াল এগুলো থাকে 6 ইঞ্চি পর্যন্ত, তো আপনি তো 1 ফিট 2 ফিটে উঠাচ্ছেন আজকাল, তো সেখানে তো আর 2-3 বছর কোনো ফসল ভালো হবে না। অতএব আমাদের যেটা কাজ করতে হবে, প্রথমেই বর্তমান যে আমরা বাংলা ইটভাটা বলি সেখান থেকে আগে সরে যেতে হবে টু অটোমেটিক ব্রিক। অটো ব্রিকে আবার মাটি একটু কম লাগে, কিন্তু মাটি লাগে। তারপরে আছে ব্লক ফ্যাক্টরি। আমরা যদি ব্লক ফ্যাক্টরি ডেভেলপ করতে পারি একসাথে, তাহলে আস্তে আস্তে আমরা ইটভাটা গুলো বন্ধ করতে পারবো। এটা একটা সমস্যা আপনাদের কাছে আমি বললাম যে অনেকে বলে ইটভাটা কেন বন্ধ করে দেয়। ইটভাটা তো আমিও বন্ধ করতে চাই, কিন্তু ইটভাটা বন্ধ করলে একটা সমস্যা যখন আমি সমাধান করবো আরো 3টা সমস্যা আমি উদ্ভাবন করব। সেটা তো আমাদের ইচ্ছা হলো যে একটা ছোট্ট দেশে যদি 16-17 কোটি টাকা কোটি লোক বসবাস করে, তাহলে আমরা কিভাবে আমাদের পরিবেশকে দূষণ মুক্ত রেখে কিভাবে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্বাস্থ্যের রক্ষার জন্য আমরা অল্টারনেট ব্যবস্থা করতে পারি। আসেন গাছের কথা, কেউ বলে 10% আছে, কেউ বলে 11% আছে, কিন্তু আমি মনে করি গাছ বলতে শুধু জঙ্গল বোঝায় না। আমাদের দেশে বাড়িতে যত গাছ আছে, বিদেশে কিন্তু অনেক দেশে এত গাছ নাই। তো একটা হলো বন আচ্ছাদিত, আরেকটা হলো গাছ আচ্ছাদিত। দুটোকে একত্র করে যদি আমরা দেখি, এবং যেভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই গাছ রোপণের জন্য যে আমাদের ম্যানিফেস্টো বা ওনার চিন্তাধারা বা আমাদের জাতির প্রতি যে কমিটমেন্ট আমরা করছি, আমরা কিন্তু দিন দিনে আমাদের বন বাড়াচ্ছি। হ্যাঁ, কমতেছেও, কারণ গাছের কিছু কিছু গাছ তো কাটতেই হয়। যেমন সামাজিক বনায়নের আওতায় যেসব গাছ লাগানো হয়েছে গত 20 বছর আগে, ওই গাছ তখন কাটতে হবে, কারণ যিনি লাগাইছে উনি তো চাচ্ছে যে এখনই আমার গাছ কাটার সময়।
কারণ তাহলে আমার লাভটা আমি নিতে পারবো। সেজন্য বলতেছি যে আমাদের সমস্যা আছে, কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে সদিচ্ছা আছে, সেই সদিচ্ছাকে যদি আমরা সবাই মিলে বাংলাদেশে কাজে লাগাতে পারি, তাহলে কিন্তু আমাদের সমস্যা অনেক সমাধান হবে। তবে কেউ যদি এটা মনে করে সব সমস্যার সমাধান হয়ে যাবে, ওটাও ঠিক না। সমস্যা একটার সমাধান করবেন, আর একটা সমস্যা উদ্ভাবন করবেন। তো সমাজকে যদি আমরা প্রোঅ্যাক্টিভ রাখতে চাই, তাহলে সমস্যার সমাধানের সাথে সাথে যেটা নতুন সমস্যা উদ্ভাবন হবে, সেই সমস্যার সমাধান করার দায়িত্ব আমাদের সবাই। আমার মনে, আমি আর বেশি কথা বলবো না ওইভাবে। আমি একটা কর্মের বক্তব্য আছে, যেটা কিছু সত্য আছে, কিছু বানাইও বলতেছি আমরা, কিন্তু আপনাদের সবার জন্য, আমাদের দেশের জন্য এটা বলা দরকার, সেজন্য আমি এটা বলতেছি। সম্মানিত সভাপতি অধ্যাপিকা সৈয়দ ফাতেমা সালাম, সভাপতি পরিবেশ উন্নয়ন সংস্থা বাংলাদেশ, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, আমার সাংবাদিক বন্ধুগণ, সম্মানিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। পরিবেশ হচ্ছে আমাদের জীবন, জীবিকা এবং সভ্যতার অন্যতম ভিত্তি। সুস্থ পরিবেশ ছাড়া সুস্থ মানুষ, সুস্থ সমাজ কিংবা টেকসই উন্নয়ন কোনোভাবেই সম্ভব নয়। আজ বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন, বায়ু ও পানি দূষণ, বন উজাড়, জীববৈচিত্র্যের ক্ষয় এবং অপরিকল্পিত নগরায়ন মানব জাতির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশও এর বাইরে নয়। যদিও বৈশ্বিক কার্বন নিঃসরণে আমাদের অবদান খুবই সামান্য, তবুও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব আমাদেরকেই সবচেয়ে বেশি মোকাবিলা করতে হচ্ছে। বাংলাদেশের সংবিধান 18 অনুচ্ছেদে উল্লেখ করা আছে, রাষ্ট্র বর্তমান ও ভবিষ্যৎ নাগরিকদের জন্য পরিবেশ সংরক্ষণ এবং উন্নয়ন করবে এবং প্রাকৃতিক সম্পদ, জীববৈচিত্র্য, জলাভূমি, বন ও বন্যপ্রাণী সংরক্ষণ এবং তাদের নিরাপত্তা বিধান করবে। অতএব রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে বর্তমান ও ভবিষ্যৎ নাগরিকদের জন্য পরিবেশ সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করা। বর্তমান ও ভবিষ্যৎ নাগরিকদের জন্য পরিবেশগত সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করবে পরিবেশ অধিদপ্তরের ভিশন নির্ধারণ করা হয়েছে। দূষণমুক্ত বসবাসযোগ্য একটি সুস্থ সুন্দর বাংলাদেশ গড়ে তোলা পরিবেশ অধিদপ্তরের ভিশন ও মিশন বাস্তবায়ন কল্পে, অর্থাৎ দূষণমুক্ত বসবাসযোগ্য একটি সুস্থ ও সুন্দর বাংলাদেশ গড়ে তোলা এবং বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর, সুস্থ ও নির্মল পরিবেশ গড়ে তোলার জন্য এবং পরিবেশের প্রতিকূল সুরক্ষায় সরকার কর্তৃক বিভিন্ন সময় উপযোগী বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন 1995 সহ মোট 4টি আইন এবং পরিবেশ সংরক্ষণ বিধিমালা 2023 সহ 9টি বিধিমালা প্রণয়নপূর্বক বাস্তবায়ন করা হচ্ছে। পরিবেশের সুরক্ষা, পরিবেশের বিভিন্ন উপাদান, মাটি, পানি, বায়ু, শব্দ ইত্যাদি দূষণ রোধ কল্পে সরকার বিভিন্ন কার্যক্রম পরিচালনা করতেছে। উপকূলীয় অঞ্চলের 12টি জেলায় 40টি উপজেলাকে কোস্টাল এরিয়া হিসাবে চিহ্নিত করে উক্ত এলাকায় সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার বন্ধে 3 বছর মেয়াদী কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। বিশ্বব্যাংকের সহায়তায় একটি প্রজেক্ট আওতায় 2030 সাল নাগাদ 50% ভার্জিন ম্যাটেরিয়াল ব্যবহার হ্রাস করা এবং 2030 সালের মধ্যে 30% প্লাস্টিক বর্জ্য উৎপাদন হ্রাস করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। কঠিন বর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনা, নিরাপদ পরিবেশসম্মত ব্যবস্থাপনার লক্ষ্যে সরকার বায়ু দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা 2022 এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা 2021 সংশোধনী প্রণয়ন করেছে। জলবায়ু পরিবর্তনে ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। যদিও জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী গ্রিন হাউস গ্যাস নিঃসরণে বাংলাদেশের অবদান নিতান্তই নগণ্য।
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় অভিযোজনে বাংলাদেশ প্রতিনিয়ত অগ্রসর হচ্ছে এবং ইতিমধ্যে বিশ্বের বুকে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অভিযোজন ও প্রশমনমূলক কার্যক্রম গ্রহণ এবং বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশে জলবায়ু সহিষ্ণু উন্নয়ন নিশ্চিতকরণের লক্ষ্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর এবং বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর ও সংস্থাকে প্রয়োজনীয় সহায়তা প্রদান ও সার্বিক সমন্বয় সাধন করছে। বাংলাদেশ সরকারের দীর্ঘমেয়াদী জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সমন্বিতভাবে অভিযোজন কৌশল ও করণীয় নির্ধারণ কল্পে জাতিসংঘের জলবায়ু পরিবর্তন কাঠামো এর আওতায় জাতীয় অভিযোজন পরিকল্পনা বা ন্যাপ 2030 থেকে 50 প্রণয়ন করা হয়েছে। জাতীয় অভিযোজন পরিকল্পনা অনুযায়ী 2030-50 ভিশন হচ্ছে বাস্তুতন্ত্র সংরক্ষণে সহায়ক শক্তিশালী সমাজ গড়ে তোলার পাশাপাশি টেকসই অর্থনৈতিক বৃদ্ধি ত্বরান্বিত করতে অগ্রাধিকার খাতে 11টি জলবায়ু সংকটাপন্ন এলাকা, 23টি অভিযোজন কৌশল নির্ধারণ করা হয়েছে, যা বাস্তবায়নের জন্য প্রাথমিকভাবে 90টি হাই প্রায়োরিটি ও 23টি মডারেট প্রায়োরিটি সহ মোট 113টি অভিযোজন পদক্ষেপ চিহ্নিত করা হয়েছে এবং এটা উদ্দেশ্য সাধন করতে আমরা কাজ আরম্ভ করেছি। সরকার শুধু পরিকল্পনা নয়, বাস্তবায়ন, মনিটরিং ও জবাবদিহিতার উপর গুরুত্ব দিয়ে কাজ করছে। বায়ু দূষণ নিয়ন্ত্রণে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন 2013 এবং বাংলাদেশ বায়ু দূষণ বিধিমালা 2022 অনুযায়ী ইটভাটা, যানবাহনের কালো ধোঁয়া, উন্মুক্ত নির্মাণ সামগ্রী, সীসা দূষণ ও অন্যান্য দূষণ উৎসের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোড ও আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। দীর্ঘমেয়াদী সমাধানের জন্য জাতীয় বায়ুমান ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করা হচ্ছে। উন্মুক্ত বর্জ্য পোড়ানো বন্ধে অভিযান ও সচেতনমূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। ঢাকা শহরে বর্জ্য ব্যবস্থাপনার বাস্তবমুখী পদক্ষেপের অংশ হিসাবে বিধি সংশোধন সহ উক্ত প্রকল্পটি দ্রুত বাস্তবায়নে সরকার দৃঢ় পদক্ষেপ গ্রহণ করেছে, যা অতি দ্রুত এর বাস্তবায়ন পদক্ষেপ দৃশ্যমান হবে। এর ভিতরে আমিনবাজারে যেটা হচ্ছে সেটা হলো আমরা আমাদের যত কঠিন বর্জ্য আছে সেগুলি থেকে বিদ্যুৎ উৎপাদনের একটা পরিকল্পনা করা হয়েছে, সেটা অলরেডি কাজটা দ্রুত এগিয়ে যাচ্ছে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনে ওয়েস্ট টু এনার্জি উৎসাহিত করার জন্য সরকার বিভিন্ন বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করেছে। ঢাকা সাভারের আমিনবাজারে বর্জ্য হইতে বিদ্যুৎ উৎপাদনকারী প্ল্যান্ট বাস্তবায়ন করা হচ্ছে। বর্তমান সরকার জলবায়ু পরিবর্তন মোকাবেলা, পরিবেশ সংরক্ষণ এবং টেকসই উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আগামী 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণের উচ্চ অভিলাষী কর্মসূচি গ্রহণ করেছে। পাশাপাশি 2030 সালের মধ্যে 20,000 কিলোমিটার নদ নদী ও খাল খনন এবং পুনঃখননের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সরকার সার্কুলার ইকোনমি বাস্তবায়ন পূর্বক বর্জ্যকে সম্পদে রূপান্তর করা সরকার অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে। আগামী 5 বছরের মধ্যে সরকার এগুলি বাস্তবায়ন করবে, যার দৃশ্যমান উন্নয়ন জনগণ দেখতে পাবে এবং পরিবেশগত সুফল জনগণ পাবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমি মনে করি পরিবেশ উন্নয়ন সংস্থা, বাংলাদেশের মতো সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি, বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন, পরিবেশ বান্ধব আচরণ গড়ে তোলা এবং ভবিষ্যৎ প্রজন্মকে একটি সবুজ বাংলাদেশের স্বপ্ন দেখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তাদের এই মহৎ উদ্যোগ সত্যি প্রশংসার দাবিদার। আজকের এই সেমিনার থেকে আমরা যদি একটা অঙ্গীকার নিয়ে ফিরে যাই যে আমরা প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে পরিবেশ রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করব, তাহলেই এই আয়োজন সার্থক হবে। আমি এটাও বলতেছি যে ইনশাল্লাহ এই ধরনের সংস্থার সাথে আমরা একত্রে কাজ করব, যাতে করে সবাই বাংলাদেশের পরিবেশ উন্নয়ন
এবং সুরক্ষার জন্য আমরা একত্রে কাজ না করলে আমি মনে করি সরকারের দ্বারা এটা একা সম্ভব না। আর এখানে আমাদের সিসিএফ সাহেব আছে, দিদি পরিবেশ আছে, ওনারা ওনাদের কাজ করতেছে। আপনারা দয়া করে ওনাদের কথাগুলো শুনবেন, ওনাদেরকেও আপনারা কিছু মতামত দিবেন, যাতে করি পরে আমি ওনার থেকে জেনে নিয়ে আমরা যেভাবে দেশের জন্য ভালো হয়, জনগণের জন্য ভালো হয়, সেভাবে যেন আমরা একত্রে কাজ করতে পারি। এই আশা পোষণ করে শেষ করলাম। আসসালামু আলাইকুম।